প্রথম কোশ্চেনটা বলেছে যে একটা ঘরের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 4 সেমি, উচ্চতা 3 সেমি। তাহলে সবচেয়ে বড় যে লাঠি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তো সবচেয়ে বড় যে লাঠি রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে কর্ণের মান, আর কর্ণের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9। তাহলে 16 প্লাস 9 হচ্ছে 25, আর 25 প্লাস 25 50, আর 50 কে ভাঙলে 2 ইন্টু 25, 2 এর তো রুট করা যায় না, 2 রুট উপরে থাকবে, আর 25 এর করা যায়, তাহলে 5 রুট 2 সেন্টিমিটার বা মিটার যা দেবে অত বাহুযুক্ত মানে অত দৈর্ঘ্যযুক্ত কর্ণ, যা ওই মান মানে ওই মানযুক্ত লাঠি ওই ঘরটাতে রাখা যাবে। বোঝা গেল? ওকে, এবার সেকেন্ড কোশ্চেনটা আমি যাচ্ছি। সেকেন্ড কোশ্চেনটা বলছে 4 নম্বর, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, তাই একটি ঘনকের একটি তল সর্বদা একটা বর্গক্ষেত্র হয়। একটি ঘনকের একটি তল সর্বদা বর্গক্ষেত্র হয়। তা ঘনকের একটি তল কি হয়? বর্গক্ষেত্র। তা এই বর্গক্ষেত্রের যদি আমি বাহু বার করতে পারি, এই যে ঘনকটা, এই যে ঘনক, এই ঘনকের একটা তল বার করা মানে একটা তল হচ্ছে একটা বর্গক্ষেত্র। ওই বর্গক্ষেত্রের একটা বাহু বার করা মানে আমি বলতে পারি পুরো ঘনকটার প্রত্যেকটা ধারই বার করা বা বাহু বার করা, কারণ ঘনকের প্রত্যেকটা বাহুর মান সমান। তাহলে একটা বর্গক্ষেত্র থেকে আমি যদি বাহু বার করতে পারি, ওখান থেকে আমি পেয়ে যাব। তো এরা বলছে ঘনকের তলের একটি তলের ভিতর 64 বর্গমিটার। তা আমি তো বাহু জানি না, তো লিখছি ধরি ঘনকের বাহু x, এরা মিটার বলেছে তো x মিটার। তাহলে একটি তলের ক্ষেত্রফল কত? একটি তলের ক্ষেত্রফল x স্কয়ার x ইনটু x এত বর্গমিটার। প্রশ্ন অনুসারে x স্কয়ার ইকুয়ালস টু 64, তাহলে x ইকুয়ালস টু 8 8 64 হয়, মানে রুট ওভার 64 মানে 8 ইনটু 8 8, তাহলে x ইকুয়ালস টু 8। তাহলে আমরা পেয়ে গেলাম এর প্রত্যেকটা ধার পেয়ে গেলাম 8। এবার কোশ্চেনটা বলছে যে ঘনকটির আয়তন কত? তাহলে আমি যে বাহু পেয়ে গেছি, তাহলে আয়তন কত হবে? আয়তন ইকুয়ালস টু 8 গুণ 8 গুণ 8, 8 8 64 এত ঘন সেমি, একক কিন্তু লিখতে হয়, আয়তনে কিন্তু ঘন সেমি। 8 গুণ 8 গুণ 8, 8 64 গুণ 8 এত ঘন সেমি, এটা গুণ করলে 512 ঘন সেমি হবে। তাহলে 2 নম্বর কোশ্চেন, এটা কিন্তু আমরা 4 নম্বর করলাম। ঘনকের একটি তলের একটি তল বর্গক্ষেত্র, সেখান থেকে বাহু ধরে নিলাম x, তাহলে একটি তলের ক্ষেত্রফল কত হবে? x স্কয়ার, তার মানে এখান থেকে 8 পেল। 8টা কি? বাহু। তো বাহু যে পেয়ে গেছি, আয়তনের ফর্মুলা কি? বাহু গুণ বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু গুণ বাহু, বাহু কত? 8 8 8, তাহলে 8 টা 64 গুণ 8 মানে 512 ঘন সেমি। ব্যাস। নেক্সট কোশ্চেন চলে আসবো। 5 দাগের কোশ্চেনটা বলছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয় তবে খালটি কত লম্বা ছিল? তো আমি খালটা আঁকছি, ওটা আয়তঘনাকারের শেপ বলেছে। এই যে একটা যে খাল কাটবো,
এইটাই হচ্ছে খাল কাটার অংশটা, এইটাই। এই যে আমি যে খালটা কাটবো, এই যে খালটা কাটবো, তা এর মধ্যে তো মাটি ছিল এতক্ষণ, এর মধ্যে এতক্ষণ কি ছিল? মাটি ছিল। তা এই যে মাটিটা ছিল, আমি এর ভেতর কি একটা আয়তঘনকার শেপ না, এটা এটা একটা খাল বলতে পারি। এর ভেতরে কি আয়তঘনকার শেপ, মানে এর মধ্যে মাটি হলো গিয়েছিল, এই ভেতরের থেকে তো মাটিটা আমি ফেলে দেওয়ার পরই তো এই পুকুরটা তৈরি হয়েছে। তাহলে আমি কি এটা বলতে পারি এই আয়তঘনকারের পুকুরটির আয়তন ইকুয়ালস টু মাটিটার আয়তন? কারণ মাটিটা তুলে নেওয়া হয়েছে বলেই তো পুকুরটা হয়েছে। আর মাটির মধ্যে যদি জল থাকতো, জল দিয়েও বলতে পারতাম যে পুকুরটির আয়তন পুকুরে থাকা জলের আয়তনের সাথে সমান। আবার পুকুরের আয়তন আমি বলতে পারি এই যে মাটিটা, যতটা মাটি বার করে নিয়েছি তার সাথে সমান। ওকে, এটা বলা যাবে। তাহলে এর ভেতরকার আয়তন আমি বলতেই পারি যে মাটির সাথে সমান, মাটির পরিমাণের সাথে। তো কিন্তু এই পুকুরটার, এই যে পুকুরটা, এই পুকুরটার কিন্তু দৈর্ঘ্য বলে দেয়নি, প্রস্থ বলে দিয়েছে আর উচ্চতা বলে দিয়েছে। মানে উচ্চতা হবে না, কারণ আমরা যখন ওপর থেকে নিচের দিকে দেখি তার জন্য একটা আমি ওয়ার্ডটা ইউজ করি কি, ওপর থেকে নিচের দিকে, মানে গভীরতা বলি, অনেক গভীরে রয়েছে। যে নিচ থেকে বা 5 তলা বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে তুমি ওপরের দিকে দেখছো, তাহলে তোমরা কি বলবে যে না অনেক উচ্চতা, ও অনেক উঁচু বিল্ডিং, মানে উচ্চতা ওয়ার্ডটা ইউজ করি। আর যখন ওই 5 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে নিচের দিকে দেখবো, না অনেক গভীর। তো পজিশন চেঞ্জ হলে ভাষাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমি উচ্চতা ইউজ করব না ওয়ার্ডটা, আমরা এখানে ইউজ করব গভীরতা। তো পুকুরের অঙ্কটায় দৈর্ঘ্য কিন্তু বলে দেয়, আর সবই রয়েছে মিটারে রয়েছে। তো 240 বর্গ মিটার ঘনমিটার মাটি লেগেছে। তো এখানে কিন্তু সবই মিটারে রয়েছে, একটাও কিন্তু শুধু ডেসিমিটারে রয়েছে। আমাকে চেঞ্জ করে নিতে হবে, সব কিছুকেই মিটার নিতে হবে। ধরি পুকুরটির দৈর্ঘ্য x মিটার, পুকুরটির দৈর্ঘ্য x মিটার আর প্রস্থ 1 নম্বর। এবার হচ্ছে প্রস্থ বলে দিয়েছে ওরা, চওড়াটা কিন্তু প্রস্থ, তাহলে প্রস্থ ওরা বলেছে 4 মিটার, এই 2 মিটার। আর গভীরতা বলছে 8 ডেসিমিটার। কিন্তু 8 যে ডেসিমিটার, এটা ডেসিমিটারটা মিটারে নেই, আমাদেরকে মিটারে করে নিতে হবে। তো মিটারের পরেই হচ্ছে ডেসি। তাহলে ডেসি থেকে মিটারে আসতে গেলে এই যে ডেসি থেকে মিটার 10 দিয়ে কি ভাগ করতে হবে, ছোট থেকে বড় দিকে যাচ্ছে তো 10 দিয়ে আমরা ভাগ করতে হবে। তাহলে 8 ডেসিমিটার ইকুয়ালস টু 8/10 এত মিটার। ওকে, থাকলো 8/10 মিটার। এবার আয়তন বার করি, পুকুরটির আয়তন ইকুয়ালস টু x গুণ 2 গুণ 8/10 এত ঘনমিটার। আয়তন বলেছি ঘনমিটার। তার মানে কি পুকুরটির আয়তন যা, পুকুর থেকে যতটা, পুকুরটা বানাতে যতটা মাটি আমি কেটে নিয়েছি তার সাথে সমান। এবং ওরা বলে দিয়েছে যে মাটির পরিমাণটা হচ্ছে 240 ঘনমিটার। আমার পুকুরটার আয়তন এত বেরিয়েছে, তাহলে এইটাই তো মাটির সাথে সমান, এইটাই মাটির সাথে সমান। তাহলে প্রশ্নানুসারে x multiple 2 multiple 8/10 equals to 240 equals to 240। 2 দিয়ে যদি কেটে দিই এটা হয়ে যাবে 5। তাহলে x equals to 240। এই যে 5টা নিচে রয়েছে তো ক্রস মাল্টিপ্লে বজ্রগুণন হয়ে উপরের দিকে যাবে। তাহলে 5টা নিচে আছে, উপরের দিকে চলে আসলো। 8টা উপরে রয়েছে, 8টা নিচে চলে আসলো। এটা একটা বোঝা গেছে। তাহলে x মানে ফর্মেশনটা কেমন ছিল এই জায়গাটা একটু বোঝাচ্ছি। x ইনটু 8/5 ইকুয়ালস টু 240। 5টা উপরে ওর সাথে গুণ হয়ে গেল, তাহলে 240 গুণ 5 আর 8 আছে, এটা নিচে নেমে গেল। তাহলে 8 দিয়ে যদি কেটে দিই 240 কে 30, তাহলে x ইকুয়ালস টু 30 গুণ 5 মানে 150।
এই 30 আর এই যে 5 পড়ে থাকলো, 30 পাঁচে 50, 150 ইউনিট কি, এককটা কি, না x কি হচ্ছে মিটার, তাহলে 150 মিটার। তাহলে দৈর্ঘ্যটা কত পুকুরটির, 150 মিটার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? এটা মুছে দিলাম। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা ঘনক আঁকছি, একটা ঘনক, এই ঘনকটা আমরা বলে দিয়েছে কর্ণের মানটা বলে দিয়েছে আমাকে, কত বলেছে, 4√3। একটি ঘনকে কর্ণের মান 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? বলছে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। সমগ্র তল মানে কি, 6টা তল। এই যে 6টা তল রয়েছে, এই যে ঘনকটা এর 6টা তল রয়েছে, তাই তো, এই যে এর 6টা তল রয়েছে, বোঝা গেছে? এই 6টা তল প্রত্যেকটা কি বর্গক্ষেত্র, এই যে প্রত্যেকটা কিন্তু বর্গক্ষেত্র, প্রত্যেকটা তল বর্গক্ষেত্র রয়েছে। ওরা বলছে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল, তা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা তো আমরা জানি 6 ইনটু একটা তলের ক্ষেত্রফল, একটা তলের ক্ষেত্রফল বার করে 6 দিয়ে গুণ করলেই তো সমগ্র তল পেয়ে যাবে, মানে 6 ইনটু বাহু স্কয়ার, 6 ইনটু বাহু স্কয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল বার করব, তাহলে একটা তল তো বর্গক্ষেত্র, আর 6টা তল, 6টা তলই সমান। একটা তলের মান যদি আমি বার করি, তাকে 6 দিয়ে গুণ করলেই তো 6টা তলের মোট পেয়ে যাব। বাট আমি তো বাহুর মানই জানি না, আমি বাহুর মান জানলেই তো এখানে বাহু স্কয়ার বসাবো, তো তার আগে আমাকে বাহু বার করতে হবে। এটা মুছে দিই। ওরা বলে দিয়েছে এই ঘনকটির কর্ণ, ঘনকটির কর্ণ, ঘনকের কর্ণ 4√3 সেন্টিমিটার, ঘনকের কর্ণ 4√3 সেন্টিমিটার। তা ঘনকের কর্ণ যদি 4√3 সেমি হয়, তা আমরা এখান থেকে বলতেই পারি যে কর্ণ, দেখো কর্ণের ফর্মুলা কি, √3 ইনটু বাহু, √3 ইনটু বাহু। তার √3 সাথে কি আছে, 4 আছে, √3 সাথে কি আছে, 4 আছে, তাহলে 4টাই কি হবে, ওর বাহু। √3 সাথে তো 4 আছে, তাহলে 4টাই হবে ওর বাহু। তাহলে ঘনকের কর্ণ 4√3 সেন্টিমিটার, তাহলে বাহু ইকুয়ালস টু 4 সেন্টিমিটারই হবে, বাহু পেয়ে গেল। সুতরাং ওরা কি চেয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 ইনটু, মানে 6 আগে লিখি, 6 ইনটু বাহু স্কয়ার। 6 ইনটু বাহু কত, 4, তাহলে 4 স্কয়ার, 6 ইনটু 4 স্কয়ার হচ্ছে 16। একক কিন্তু লেখা হয়নি, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সেন্টি বর্গ সেমি, 96 বর্গ সেমি। তাহলে ঘনকের সমতলের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। এবার 7 দাগের কোশ্চেনটা বলছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 7 সেন্টিমিটার। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, ঘনক যখন বলেছে, ঘনকের ধার বলেছে, তা ঘনকের কটা ধার আছে, 12টা ধার, ধার সংখ্যা কত, 12, এবং প্রত্যেকটা ধারই সমান। আর ধার মানে কিন্তু এটা বাহুর কথা বলছে, ওয়ার্ডটা ইউজ করেছে ধার, কিন্তু বাহুর কথা বলেছে ওরা। তো এই যে এই যেমন এটাকে প্রত্যেকটা নাকি ধার, বাহু বা ধার, প্রত্যেকটা বাহুর মান হচ্ছে সমান। ওরা বলেছে ধারের সমষ্টি বলে দিয়েছে কত না
60 সেন্টিমিটার। তার মানে ওরা বলেছে যে ধারের সমষ্টি 60 সেন্টিমিটার। তাহলে 12খানা ধার যোগ করলে 60 সেন্টিমিটার পাওয়া যাবে। তাহলে একটা ধার কত? একটা ধার মানেই তো বাহু। তাহলে ধার বা বাহু যা ইচ্ছা ইকুয়াল টু 60/12, বিকজ 60 সেন্টিমিটার তো 6টা ধারের সমষ্টি তো 60 সেন্টিমিটার। তাহলে একটা ধার কত হবে? 60/12, কারণ 12টা ধার রয়েছে প্রত্যেকটাই সমান এত সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার। যে আমি ধার পেয়ে গেছি, ধার যখন পেয়ে গেলাম, ওরা এবার বলছে ঘনকটির ঘনফল কত। তাহলে বাহু যখন পেয়ে গেছি, ঘনফল কেন সব কিছু বার করতে পারবো। তাহলে ঘনফল, ও আরে একটা বলে দিই, ঘনফল, এই ঘনফল মানেও যা, আয়তন মানেও তাই। ঘনফল বার করা মানে কিন্তু অনেক জায়গায় লেখা ঘনফল, তো ঘনফলটাই হচ্ছে কিন্তু ঘনকটার আয়তন বার করতে বলছে। ঘনফল মানে ঘনকটার আয়তন বার করতে বলছে, আয়তন বা ঘনফল। আর ঘনফল কত হবে? 5 × 5 × 5 এত ঘন সেমি। তো 5 × 5 হচ্ছে 25, 25 125, তাহলে 125 ঘন সেমি। বোঝা গেছে? এই হলো কোশ্চেন। নেক্সট বলছে, নেক্সট কোশ্চেনটা এবার বলি। 8 নাম্বার 7 পর্যন্ত হয়ে গেল আমাদের। বলছে একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ। একটা ঘনকের 6টা তল আছে, সেই 6টা তলের মোট ক্ষেত্রফল বলে দিল 216, মানে সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি হলে ঘনকটির আয়তন কত হবে? আয়তন কত হবে বলছে। তো অনেকভাবেই করা যায় অঙ্কটা, অনেক ইজি প্রসেসও আছে। আমি একটা টেকনিকেই বলছি, একটু লেন্দি বলছি, কিন্তু খুবই এই প্রসেসটা মেনটেন করলে যে কোনো অঙ্কই হয়ে যেতে পারে। ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি বলেছে 216। তাহলে আমি ধরি ঘনকের, আমি তো বাহু জানি না, না ধরি ঘনকের বাহু ইকুয়ালস টু x একক সেন্টিমিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল নিচে থেকে বার করি, ওরা তো বলে দিয়েছে, আমি নিচে থেকে বার করলাম সমগ্র তলের ক্ষেত্রফল। তার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 6 × বাহু স্কয়ার, তাই না? তাহলে 6x² হচ্ছে বর্গ সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 6 × বাহু স্কয়ার, একটা তল বাহু স্কয়ার, 6টা তল 6 × বাহু স্কয়ার, তাহলে 6 × x²। এটা কি বার করলাম? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন অনুসারে এটাই হচ্ছে 216। তাহলে প্রশ্ন অনুসারে তাহলে 6x² ইকুয়ালস টু 216। তাহলে x² ইকুয়ালস টু 216/6। 6 দিয়ে যদি একে কাটি, 6 দিয়ে 3 × 6 = 18, 6 × 6 = 36। তাহলে x² ইকুয়ালস টু 36, তাহলে x ইকুয়ালস টু 6 হবে। x ইকুয়ালস টু 6। তাহলে প্রত্যেকটা ধার কত পেলাম? 6 করে। প্রত্যেকটা ধার পেয়ে গেলাম 6। তাহলে ঘনকটির আয়তন কত? তাহলে আমরা বাহু পেয়ে গেছি 6, সুতরাং 6 সেমি মানে আয়তন ইকুয়ালস টু 6 × 6 × 6 এত ঘন সেমি। তাহলে 6 × 6 = 36, আর 36 × 6 করলে 216 হবে। এই যে 36 × 6, 6 × 36 6 হাতে 3, 3 × 6 = 18, 19 20 21 216 ঘন সেমি আয়তন পেয়ে গেল। এবার পরেরটায় চলে আসবো, 9 দাগের কোশ্চেনটা। নয় দাগের কোশ্চেনটা বলছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। তো সমকোণী চৌপল জিনিসটা কি বলি, আয়ত ঘনের দেখো প্রত্যেকের যেমন
একটার বেশি নাম থাকে, যেমন সূর্যকে আমরা রবি বলি, সান বলি, অনেক রকম নামে ডাকি। তো এরও আয়তঘন, এই আয়তঘনের আরেকটা নাম রয়েছে, এর আরেকটা নাম হচ্ছে সমকোণী চৌপল। সমকোণী চৌপল। এই সমকোণী চৌপল মানে কিন্তু আমরা আয়তঘনকে বুঝবো। এই যে আয়তঘন, সমকোণী চৌপল মানে আমরা আয়তঘনকে বুঝবো। ওকে, এবার কোশ্চেনটা বলছে, কোশ্চেনটা সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত? একটা আমি সমকোণী চৌপল আঁকছি, এটা একটা সমকোণী চৌপল, আর এটা এটা থেকে কি বানানো হয়েছে? দুখানা ঘনক, সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনক। বেশি বড় হয়ে গেল, ছোট করে এই দুটো ঘনক তৈরি করা হয়েছে, একটা সমকোণী চৌপল দিয়ে দুখানা ঘনক তৈরি করা হয়েছে। একটা বলি ফার্স্টে লালটাকে আমি ধরছি, এটা হচ্ছে সমকোণী চৌপল বা আয়তঘনক। এটা থেকে আমি বলছি দুটো ঘনক তৈরি করা হয়েছে, এই একটা ঘনক আর এই একটা ঘনক, দুটো ঘনক তৈরি করা হয়েছে। তো আমি এটা বলতে পারি যে এই ঘনকটার আয়তন, এই যে সমকোণী চৌপলটার আয়তন বা এই আয়তঘনটার আয়তনটা এই আয়তন আর এই আয়তনের সমষ্টির সাথে সমান হবে। মানে এর আয়তন প্লাস এর আয়তন ইকুয়ালস টু এই বড়টার আয়তনের সাথে সমান, মানে সমকোণী চৌপলটার আয়তনের সাথে সমান হবে। এবার এর আয়তনটাই তো এর আয়তনের সাথে সমান, তাই না? দুটো সমান বলেছে, তাহলে আমি একজনের আয়তন বার করে তাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে আয়তনটা পেয়ে যাব। ওকে, আমি ফার্স্টে তাহলে এর আয়তন বার করছি, সমকোণী চৌপলটার আয়তন বার করছি। সমকোণী চৌপলটার আয়তন কিন্তু গুণ করব না, গুণ আকারে রাখবো। ওরা বলে দিয়েছে আয়তনটা, তাহলে চৌপলের আয়তন, চৌপল লিখবে না, আয়তঘনত্ব বলো বা সমকোণী কথাটা ইউজ করবে। আয়তঘনের আয়তন 432 ঘন সেমি। ওকে, এটা বলে দিয়েছে। আর এই যে ঘনকটা যেটা দিয়েছে, এই যে ঘনক, ধরি ঘনকের প্রত্যেকটি ধার 1 সেন্টিমিটার। আমি ধরলাম এই একটা ঘনক, দুটোই তো সমান ঘনক, একজনের আয়তন বার করে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে ধরি ঘনকের ধার হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে একটি ঘনকের আয়তন কত হবে? x³ ঘন সেমি। একটি ঘনকের আয়তন তো x³ হবে। আয়তন, এটা আয়তঘনের, এটা আয়তঘনের, এটা আয়তঘনের আয়তন 432 ঘন সেমি, এর আয়তন হচ্ছে 432। তাহলে এর বাহু তো জানি না, বাহুটাই বার করতে বলেছে, আমি x ধরে নিলাম। তাহলে এর বাহু যদি x হয় তাহলে আয়তন হবে x³ লিখলাম। কিন্তু এর আয়তনটা কার সাথে সমান? এই দুজনের যোগফলের সঙ্গে সমান না? তাহলে এর যদি x³ হয়, এরও যদি x³ তাহলে x³ + x³ 2x³। একজনের x³ তাহলে দুজনের 2x³। তাহলে প্রশ্নানুসারে আমি লিখলাম না, প্রশ্নানুসারে x³ + x³ এর x³ এরও x³
তাহলে 2x কিউব, তাহলে 2x কিউব ইকুয়ালস টু কার সাথে সমান, ভরের সাথে, আয়তনের সাথে 432 ইকুয়ালস টু 432। তাহলে x কিউব ইকুয়ালস টু 432/2 মানে 216। তাহলে x কিউব ইকুয়ালস টু 216। আমি রাফ যখন এরকম থাকবে x কিউবের অঙ্কগুলোতে এই রাফে করবে 216 2 দিয়ে করবে 108 108 হলো, 2 দিয়ে করলে 5 দুগুণী 10, 4 দুগুণী 8, 2 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3, মানে 3টে 3 আর 2টো 2। তার মানে x কিউব কে লিখতে পারি 3টে 2 আছে মানে 2 কিউব, আর 3 কিউব 3টে 3 মানে 3 কিউব। তাহলে x ইকুয়ালস টু কত হবে, 2 কিউব থেকে 2 নামবে, 3 কিউব থেকে 3 নামবে, মানে 6। তাহলে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে এই প্রত্যেকটা ঘনকে প্রত্যেকটা বাহু হবে 6 সেন্টিমিটার করে। বোঝা গেছে? এবার নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে। একটি ঘনক আছে, সেই ঘনকটাকে প্রথমে কি করা হলো না, ওর বাহুটাকে বলছে 50% কমানো হবে, 50% কমানো হয়েছে। আমি প্রথমে একটা ছবি দেব, এই হচ্ছে একটা ঘনক, একটা ঘনক। এই ঘনকের প্রত্যেকটা বাহুর মান এরা বলে দিয়েছে যে একটা ঘনক রয়েছে, তার প্রত্যেকটা বাহুর মানকে কমানো হয়েছে, কমিয়ে একটা ঘনক বানানো হয়েছে। কমিয়ে দিয়েছে কিন্তু বাহুকে, তাহলে ছবিটাতে এরকম ছোটই হয়ে যাবে না। এরকম হয়েছে ছবিটা, ছিল একরকম, বাহু কমিয়ে দিয়েছি, হয়ে গেছে আর একটা। তাহলে আমি জানি না, বলেছে এখান থেকে যা আসলে 50% কম হচ্ছে। আমি ধরে নিই এর বাহু ছিল x, তাই কি লিখবো, ধরি মূল ঘনক, এটা তো মূল আর এটা তো পরিবর্তিত ঘনক, পরিবর্তন হয়ে এটা হয়েছে, তাহলে এটা মূল ঘনক। তাহলে ধরি মূল ঘনকের বাহুর মান ইকুয়ালস টু x একক। ধরি মূল ঘনকের বাহুর মান x একক, তাহলে মূল ঘনকের আয়তন কত, তাহলে সুতরাং মূল ঘনকের আয়তন ইকুয়ালস কত হবে, বাহু x আয়তন মানে তো বাহু কিউব মানে x কিউব, এত ঘন একক, একক না কিন্তু ঘন একক। ওকে, এবার আসবো এই ছোট ঘনকটা। এবার ছোট ঘনকের ক্ষেত্রে বলি বড় ঘনকের থেকে 50% কমানো হয়েছে। তো আমি আগে বলি আমার কাছে 80টা লজেন্স ছিল, তার মধ্যে 20খানা লজেন্স আমি কমিয়ে মানে খাইনি বা কাউকে দিয়ে দিয়েছি। তাহলে কি আমার কাছে এখন বর্তমানে আছে 60টা, বা একজনের কাছে একটা কেক রয়েছে, একটা এরকম বাবুজি কেক মতো লম্বা, সেই কেকটা আমি ধরলাম যে এটা হচ্ছে 70 সেন্টিমিটার কেক। সেই কেকটা কিছুটা বাদ দিয়ে দেওয়া হলো, কিছুটা কমিয়ে দেওয়া হলো। কতটা কমিয়ে দেওয়া হলো না 10 মিটার কমিয়ে দেওয়া হলো। তাই বর্তমানে কি ওর দৈর্ঘ্যটা 10 মিটার, 10 মিটার না 10 মিটার কমিয়ে দিয়েছি। তাহলে 10 মিটার যদি কমিয়ে দেওয়া হয়, আছে কত বলেছি 70, তাহলে 10 মাইনাস করতে হবে কত, 7 হবে। তাহলে সেরকমই এই যে ছোট ঘনকটা,
ধরি ছোট ঘনকটার বাহু তো মানে বড় ঘনকটা তো বাহু x, তার 50% কমন হয়েছে, তাহলে বাহুর মান 50% কমানো হলে হ্রাস পায়, হ্রাস মানে কিন্তু কমানো, হ্রাস পায় কত, কার 50% কমানো হয়েছে, এর বাহুটা, এর বাহু 50%, এর বাহু কত x, তাহলে x এর 50% কমানো হয়েছে, x ইনটু 50/100 এতটা হয়েছে, মানে 50 দিয়ে যদি 100 কে কাটি হলো 2, মানে x/2 এত একক। এটা কিন্তু কমানো হয়েছে, এটাই কিন্তু বাহুর মান না, 50% কমানো হয়েছে, তার মানে এটা বাহুর মান না। তো 50% কমানো হলো, তাহলে বর্তমানটার বাহু কত ছিল x, কমিয়ে দিয়েছি x/2, তাই না, ছিল 10, কমিয়ে দিয়েছি 2, তাহলে এখন কত, 10 - 2 8, তাহলে ছিল আমার x, এখন বর্তমানে কত x মাইনাস x/2 হবে না, x ছিল তার থেকে x/2 কমিয়েছি, দেখো হ্রাস পাই x/2 কমিয়েছি, তাহলে বাহুটা কত x মাইনাস x/2। সুতরাং বাহু পরিবর্তিত ঘনকের বাহু পরিবর্তিত ঘনকের বাহু ইকুয়ালস টু x মাইনাস x/2, এবার লসাগু করব, লসাগু কত 2, x এর নিচে কিছু না তার মধ্যে 1 রয়েছে, মানে লসাগু 2, তাহলে হয়ে যাবে কত 2x মাইনাস x, তাহলে আবার এই x/2 দাঁড়াবে, তাহলে পরিবর্তিত ঘনকের বাহু কত পেলাম x/2, পরিবর্তিত ঘনকের বাহুর মান কিন্তু x/2, তো পরিবর্তিত ঘনকের বাহু পেয়ে গেছি, তাহলে তার আয়তন কত হবে, এর বর্তমান বাহু কত x/2, তাহলে এটা মুছে দিলাম, এর বাহু কত x/2, তাহলে বাহুর মান যদি a হয় আমরা আয়তন লিখতাম a কিউব, বাহুর মান যদি b হতো তাহলে আয়তন লিখতাম b কিউব, তাহলে বাহুর মান x/2, তাহলে আয়তন কত হবে x/2 তার উপর কি, তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন x/2 তার হোল কিউব, মানে x³/8 বোঝা গেছে। তাহলে অনুপাত বলেছে যে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত, তাহলে লিখব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত ইকুয়ালস টু x³ মূল ঘনক বলেছে ও পরিবর্তিত ঘনক, তো মূল ঘনক কত x³, তাহলে x³ পরিবর্তিত ঘনক কত x³/8, তাহলে x³/8 অনুপাত বলেছে, তাহলে অনুপাত করব, তো x³ কেটে গেল, থাকছে কত 1:1/8, আর 1:2 কে আমি বলতে পারি 1/1/8 বলতে পারি, তো ইস্টু মানে তো ভাগ বুঝো, যেমন 5:2 আমরা কি বুঝলাম 5/2, তাই না, তাহলে 1:1/8 আছে, তাহলে আমি লিখতে পারি 1:1/8 কে বলতে পারি তো 1/1/8, আর ভাগ থাকলে গুণ হয়ে যায়, 1 গুণ উল্টে যাবে, তাহলে 8/1, 8 কে 8, তো 8/1 মানে তো 8:1, বাস এটাই হচ্ছে অ্যান্সার।